খেলার সময়ের ঈদ আয়োজনে আপনাদের সামনে উপস্থিত আছি আমি মাকসুম আলম খান। আজ আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইমন মাহমুদ। ইমন ভাই, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, এবং সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইমন ভাই, প্রথমে জানাবেন যে আজ এবারের ঈদটা আসলে কেমন গেল আপনার? গত বছর আমার মা ছিল, এবছর আমার মা নেই। ভুটান সফরে যখন আমি ছিলাম তখন আমার মা হঠাৎ করে মারা যায়। ম্যাচের ঠিক 2 দিন আগে এটা হয়। আমি সকালবেলা নিউজটা পাই, ম্যাচের একদিন আগে আমি নিউজটা পাই। নিউজটা পাওয়ার পর টিম ম্যানেজমেন্টকে জানাই, এবং জানানোর পর আমি ওখান থেকে রিটার্ন আসি। ম্যাচটা খেলতে পারিনি, বলতে পারেন কষ্টেরও বিষয়। মূলত নামাজ পড়ি পরিবারের সাথে, বড় ভাই আব্বা একসাথে নামাজ পড়ি। এই মাঠেই নামাজ হয়, মাঠে নামাজ পড়ি। নামাজ পড়ার পর বাসায় যাই, বাসায় যাওয়ার পর মা বাবাকে সালাম করি, সেমাই খাই, তারপরে আপনার আত্মীয় স্বজনদের বাসায় যাই। এই আর কি। আপন মানুষ চলে গেলে আসলে সেই কষ্টটা কেমন হয় আমরা সবাই বুঝি। ধূপখোলা মাঠে আপনার আসলে হাতে খড়ি, এবং এই এলাকাতে আপনি বেড়ে উঠেছেন। তো আসলে এইখানের বন্ধু বান্ধব বা এই এলাকা নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, ঈদের দিনের বিশেষ কিছু? মূলত ঈদ এলাকার মধ্যেই থাকি সবসময়। ঈদের পর হয়তো বা কোথাও যাই, দেখা যায় 2-1 দিন পর যাই। ঈদের দিন কোথাও বেরোই না, 2-1 দিন পর হয়তো বা কোথাও যাই, ফ্রেন্ডরা মিলে। প্ল্যানিং হয় এটা আগে থেকে, কোথায় যাব সেটা প্ল্যানিং অনুযায়ী আমরা যাই আর কি। এবার কোথাও গিয়েছিলেন কিনা? সবসময় ক্যাম্প থাকে, তো ক্যাম্পটা স্টার্ট থাকে সবসময়, এবং দেখা যায় যে 1 দিন বা 2 দিন ছুটি পাই। তো সেই অনুযায়ী দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করা যায় না। পেশাদার ক্যারিয়ারে আসলে ফ্যামিলিকে সময় দেওয়া কতটা হয়ে ওঠে? এই দিকটা দিয়ে আমার সুবিধা আছে, কারণ যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি, আসতে পারি, মাঝে মাঝে আসি। মোটামুটি দেওয়া হয়, কিন্তু সবসময় পারি না। দেখা যায় যে বিশেষ কোনো অনুষ্ঠান বলেন বা কোনো বিশেষ থাকতে পারি না। অনেকেই আছেন যারা আসলে ঢাকাতে তাদের নিজেদের বাড়ি না, দেখা যাচ্ছে ঈদের সময় যেতে হয় বা অনেক সময় যেতেও পারে না। এই থেকে কিছুটা ভাগ্যবান মনে করেন কিনা নিজে? অবশ্যই, সেটা আমি অবশ্যই ভাগ্যবান মনে করি, কারণ আমার ফ্রেন্ডরা অনেকেই এটা নিয়ে অনেক হাসাহাসি করে যে ইমন, তোমার কি টিকিট কাটা হয়েছে ঈদের আগে? সবসময় এটা বলা বলি করে যে টিকিট কাটা হয়েছে। আমি হ্যাঁ, আমি টিকিট কাটছি, রিক্সার টিকিট কাটা হয়েছে আমার, কারণ রিক্সা দিয়ে সবসময় আসা যাওয়া করি। তো এই দিক দিয়ে আমি ভাগ্যবান। আচ্ছা, ছোটবেলায় একটা ব্যাপার ছিল, যেমন হয়তো বড়দের কাছ থেকে ঈদই পেতেন। এখন তো আপনি বড় হয়ে গেছেন, আপনার বাড়িতে যারা আছেন, ছোট আছেন, তাদের সবার দাবি থাকে কিনা আপনার কাছে ঈদই দিতে হয় কিনা? হ্যাঁ, এটা থাকে। যেহেতু আমার বোন আছে, তাদের ছেলেমেয়েরা আসার পর তারা সালাম দেওয়ার পর এটা দাবি করে, দাবি থাকে যে হ্যাঁ মামা, এটা আমাকে সালামি দাও বা কোথাও ঘুরতে নিয়ে যাও, এটা বলে। ছোট মানুষ কিন্তু ওরা কিন্তু আবার নতুন নোট পছন্দ করে, এই কালেকশনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কালেকশনটা আমি করি কিভাবে, আমাকে যেখান থেকে আমাকে দেয় সেখান থেকে আমি ওদের দেওয়ার চেষ্টা করি, নতুন নোটের ব্যাপারে যেটা বললেন। ঈদই তো দিতে হয়, ঈদই পান কিনা এখনো? হ্যাঁ, এখনো পাই, আব্বা থেকে পাই এখনো, দুলাভাইরা দেয়, এখনো দেয়, বোনরা দেয়, এখনো পাই। এই মাঠে আসলে আপনার খেলোয়াড়ি জীবনের শুরু। তো এই মাঠ নিয়ে আপনাদের কোনো স্মৃতি, বা আমি যে অবস্থা দেখছি আসলে মাঠটা খুব একটা সংস্কারের চিহ্ন দেখছি না। সংস্কারের অভাবে হয়তো বা কিছু অনেক প্রতিবেদনও হয়েছে বিভিন্ন মিডিয়াতে। জি, আমাদের স্টেপ ছিল এই মাঠটা, আমরা যতটুকু জানতাম যে এটা পার্ক করা হবে, সেটা জানার পরে আমরা সবাই এটা নিয়ে আন্দোলন করি। আমাদের এখানকার ক্রিকেটার, সাবেক প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার যারা ছিল সবাই মিলে আমরা এটা নিয়ে আন্দোলন করি। এখন তো দেখেন মাঠটা খেলার মতো উপযোগী নেই, খেলতে পারি না। আমি নিজেও যখন আমি অফ সিজনে আসি, বাসায় আসি, খুব কষ্ট হয় আমার ট্রেনিং করার জন্য। এখানে আপনার দেখেন ঘাস নাই, বা মাঠের জন্য যতটুকু প্রয়োজন একটা মাঠ, কিছুই নেই। আপনার মানে অনুজ যারা আছে, যারা ফুটবলকে ভালোবাসে এবং আপনার কাছ থেকে জানতে চায় কিনা অভিজ্ঞতা, বা আপনার কাছ থেকে শিখতে চায় কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করে। আর যেহেতু আমাদের এখানে কয়েকটা একাডেমি আছে, যেমন ওরা সবচেয়ে বেশি পছন্দ করে আমার জার্সি, যে ইমন ভাই আপনার জার্সিটা দিবেন, নাম লেখা বা ন্যাশনাল টিমের জার্সি, এই জিনিসটা সবচেয়ে বেশি ওরা চায়। তো জার্সি দিয়ে বা বল দিয়ে আমি চেষ্টা করি যাতে ওরা ফুটবলের মধ্যে থাকে। ইমন ভাই, আপনার ছোটবেলার কথা, ঈদ ভাবনা এবং ক্যারিয়ার নিয়ে আরও গল্প শুনবো, মজার কথাগুলো শুনবো। তবে চলুন আমরা বেড়াতে বেড়াতে আরও কিছু গল্প শুনি। ইমন
ইমন ভাই, আপনার কাছে জানতে চাইবো, এই যে পথ চলা এই গলি থেকেই তো এখান থেকে ন্যাশনাল টিমে খেললেন, এবং এই যে একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া, সংগ্রাম আছে নিশ্চয়ই অনেক, সেই সংগ্রামের গল্পগুলো জানতে চাবো। হ্যাঁ, কিছুটা তো আছে। আমি প্রথমত শুরু করি আমার স্কুল পর্যায় থেকে, ধোলাইপাড়ি স্কুলে। সেখানে আমি স্কুল টুর্নামেন্টটা খেলি। তো সেখানে ভালো খেলার কারণে স্যাররা খুব উৎসাহিত করেন এবং বলেন যে না, তুমি এখানে কেরিয়ার করতে পারো বা তোমার ফিউচার আছে। তো সেখানে আমি সেরা খেলোয়াড় হই এবং আমার স্কুল চ্যাম্পিয়ন হয়। তো এর পরপরই আমাদের শুরু হয় আপনার আন্ডার 14 ট্রায়াল, উন্মুক্ত ছিল ট্রায়ালটা কমলাপুর স্টেডিয়ামে। তো সেখানে যাই, সেখানে যাওয়ার পর ট্রায়াল দিই, ট্রায়াল দেওয়ার পর আল্লাহর রহমতে টিকি। তো তারপর আমি আন্ডার 14-এ যাই, 14-এ যাওয়ার পর সেখানে ট্রেনিং শুরু করি। তারপর আন্ডার 14-এ টিকি, মূল টিমের টেকার পরে পরবর্তীতে এক পর্যায়ে দেখলাম যে আমি হঠাৎ একদিন স্যার ডেকে বলতেছে যে তুমি আমাদের টিমের ক্যাপ্টেন। ওইটা আমার জন্য খুব স্পেশাল ছিল, যেহেতু একেবারে ক্যারিয়ারের শুরুতেই দেখা গেছে যে অনেকটা স্মুথ জার্নি হয়েছে। যখন আমরা আন্ডার 14 ট্রেনিং করতাম বা ক্যাম্প করতাম বিকেএসপিতে, তখন দেখতাম 17 টিম ছিল। তখন মিঠুন ভাই ওনারা ছিল 17-এ। তো ওনাদের দেখতাম যে ওনারা খুব এনজয় করে। সবসময় দেখতাম যে মানে সবাই খুব আন্তরিক এবং খুব এনজয় করতো মাঠের বাইরে। তাদের দেখার পরে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমি 17 খেলবো। আচ্ছা, আবার শুনলাম যে ওনারা 17-এর থেকে বিভিন্ন দেশে যায় খেলতে, তারপরে দেশের হয়ে খেলে, তারপরে আপনার একটা ভালো একটা স্যালারিও পায় শুনছি। তো দেখতাম তারপর বিভিন্ন দামি দামি বুট পরতো, জার্সি পরতো। তো এগুলি দেখে আমার মানে খুব ভালো লাগতো, ইন্সপায়ার হতে হবে। আচ্ছা, বাসা থেকে কোনো ধরনের, পরিবার থেকে কোনো ধরনের ইন্সপিরেশন ছিল কিনা বা কোনো বাধা ছিল কিনা? আমার আম্মা সম্ভবত একদিন স্বপ্নে আর কি উনি দেখছে, আমাকে পরে বলছিল যে উনি নাকি স্বপ্নে দেখছে যে এরকম বাইরের দেশের কোনো এক লোক আমাকে নিয়ে চলে গেছে। তো এইটা দেখার পর মার মন তো বুঝেন, তো এটা দেখার পর মূলত মা বেশি করতো যে না, আমার ছেলে আমার কাছে থাকবো সবসময়, বেশি দূরে যাওয়া দরকার নাই। আর খেলাধুলা করলে তো ক্যাম্পিং করতে হয়। তো মাসের পর মাস দেখা যেত যে ঢাকার বাইরে বা আপনার বাসার বাইরে খেলতে হচ্ছে। তো মা এই জিনিসটা পছন্দ করতো, তো তার এই কারণে টেনশন করতো বেশি। আমার ফ্যামিলির মধ্যেই একজন খুব সাপোর্ট করতো, সেটা হলো আমার বড় ভাই। উনি সবসময় খুব পছন্দ করতো খেলাধুলাটা। উনি তো কিছুটা বুঝতো, তো আব্বা আমার অতটা বুঝতো না খেলাধুলাটা। তো সেই কারণে বড় ভাই কিছুটা সাপোর্ট করতো। আপনার কাছে অনূর্ধ্ব 17-র গল্প শুনছিলাম, অনূর্ধ্ব 14 বয়সভিত্তিক পর্যায়ের ক্যারিয়ারের কথা শুনছিলাম, এরপরে জাতীয় দলের অভিষেকের গল্পটা আমাদেরকে শোনাবেন। যখন আমি 17টা শুরু করি, 17 খেলার পর আন্ডার 19-এর একটা ক্যাম্প হয়। তখন ব্রাজিলিয়ান কোচ আছে আপনার ডিডো। তো উনি নাকি আপনার ইয়াং প্লেয়ার যারা আছে তাদের দেখবে। তো সেটা শোনার পর ক্যাম্পে যাওয়ার পর 3 দিনের ক্যাম্পটা হয়। তো সেখানে ট্রেনিং করি কিছুদিন। তো উনি এই ধরনের কোচ ছিল যে বুঝতে দিত না কোনো কিছু। তো আমরা ট্রেনিং করতাম, যে যার মতো ট্রেনিং করতাম। এর মাঝখানে তখন সুপার কাপ খেলা চলতেছিল। তো আমি আবার ফরাজগঞ্জের হয়ে সুপার কাপে আমি নিবন্ধন করছি যে আমি ফরাজগঞ্জের হয়ে খেলবো। আমি খেলার জন্য গেলাম। তো এর মধ্যে কিন্তু আমরা জানি না যে কি ক্যাম্পের মধ্যে আমরা কি ট্রেনিং করলাম বা আমাদের রেজাল্ট কি, কাকে ভালো লাগছে কি, আসার বিষয়ে কিছুই জানি না। আমরা এক গোলে ড্র করলাম ম্যাচটা, ব্রাদার্সের সাথে ছিল ম্যাচটা। তো ড্র করার পর মাঠ থেকে উঠে আসছি, হঠাৎ করে দেখি ব্রাজিলিয়ান কোচ ডিডো সে আপনার দোতলা থেকে নিচে নামতেছে। তো নামার পর সবার সাথে হাত মিলাইতেছে, সবার সাথে কথা বলতেছি। তো আমি তো ওনার ক্যাম্পে ছিলাম, আমি তো চিনি ওনাকে, কিন্তু উনি কিছু বলতেছেন আমাকে। তো সবার সাথে কথা বলার পর তো লাস্টের দিকে আইসা আমাকে হাত মিলানো। তো হাত মিলানোর পর বললো, তুমি যেটা করতে চাও সেটা তুমি করো। হ্যাঁ, তুমি যেটা করতে চাও সেটা তুমি করো, তুমি কারো কথা চিন্তা করো না। তো আশেপাশে যারা সিনিয়র প্লেয়ার ছিল, তো ওই ভাইরা বলতেছিল, জীবন তোরকে মনে হয় পছন্দ করছে, স্পেশালি আপনার সাথে এসে কথা বললো। হ্যাঁ, তারপরে আমি ওইখান থেকে সুপার কাপটা শেষ করার পর হঠাৎ করে শুনি যে আমাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে। তখনকার অনুভূতিটা কি ছিল? একেবারে হুট করেই ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেলেন। মোটামুটি প্রিপারেশন ছিল আমার যে আমি যেহেতু 17-এ আছি, এখন 20 খেলতে হবে, তারপরে হয়তোবা 2-3 বছর পর অপেক্ষা করার পরে আমি হয়তোবা ন্যাশনাল টিমে আপনি যেটা ভেবে রেখেছেন 3-4 বছর পরে হবে, সেটা একেবারে তখনই এসে গেছে। সেই জিনিসটাই আমি নিজেকে একটা করে রাখছিলাম। তো হঠাৎ করে যখন শুনি আমি একদম সারপ্রাইজ হয়ে যাই। তো আমার ফ্যামিলিকে যখন বলি, সবাই তো খুব অবাক হয়ে যায়, কি বলো যে এত অল্প বয়সে ন্যাশনাল টিম, এখনো তো কিছু বুঝোস না ভালো মতন, আমার দাড়ি মোছা ওঠে নাই। তো এরকম বলতেছিল আর কি, একজন ফ্রেন্ডরা ফাইজলামি করতেছিল। প্রথম ম্যাচটির কথা আমাদের জানাবেন, প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল এটা 2009-এ, সেটা ছিল আপনার কম্বোডিয়ার সাথে। সেই ম্যাচটা সেটাও একটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল। সেই ম্যাচটা আমি একটা অ্যাসিস্টও করছিলাম, কর্নার কিক থেকে আমার কর্নার কিক থেকে একটা গোল হয়েছিল, সম্ভবত এনামুল ভাই গোলটা করছিল। মিডফিল্ডে খেলেন, যে গোল অ্যাসিস্ট করা বল সেটি আপনি করতে পেরেছিলেন আপনার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই, সেখান থেকে গোল হয়েছিল, বাংলাদেশ একমাত্র গোলে 1-1 গোলে ড্র করেছিল। নিশ্চয়ই এরকম দারুণ কিছু অভিজ্ঞতার কথা আমরা আরও শুনবো। চলুন ওদিকটা হাঁটতে হাঁটতে আরও কথা বলি। ক্লাবে আপনার 2009-এ বোধহয় অভিষেক, তো ওর পর থেকে আসলে কোন কোন ক্লাবে খেলেছেন এবং সেই সময়গুলো কেমন ছিল? ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পরে, খেলার পরে শেখ রাসেলের সাথে আমার চুক্তি হয়। ওখানে আমি 4 বছর ছিলাম। এর মাঝে আমি ইনজুরি ছিলাম প্রায় 2 বছর। ওখান থেকে আসি মোহামেডানে 1 বছর, তারপরে এখন রানিং 3 ইয়ার্স চলতেছে আবাহনীর সঙ্গে। ইনজুরির কথা বলছিলেন যে মাঝে 2 বছর প্রায় ইনজুরিতে ছিলেন, এই টাইমটা আসলে নিশ্চয়ই একজন প্লেয়ারের জন্য, পেশাদার প্লেয়ারের জন্য ক্যারিয়ারের শুরুতেই ইনজুরিতে পড়া অনেকটা ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, এটা আসলে অনেক কষ্টকর, বিশেষ করে আমাদের দেশের জন্য। প্লেয়াররা যদি ইনজুরিতে পড়ে কেউ কোনো খোঁজ খবর নেয় না। এটা সম্পূর্ণ নিজের উপরে চলে যায় এবং নিজে যতটুকু আপনি পারবেন, সুস্থ হবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। যদি ফিরে আসতে পারেন তো ওয়েলকাম জানাবেন, না হলে আপনি ওইখানেই শেষ হয়ে যান। আবাহনী সবসময় শক্তিশালী দল, জায়ান্ট দল। তো আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে যে নতুন মৌসুম আসছে, কি প্রত্যাশা করছেন? কারণ মাত্রই ফেডারেশন কাপ থেকে একটি অর্জন করে এসেছেন, দলীয় এবং ব্যক্তিগতভাবেও। প্রথম যখন আমরা শুরু করি তখন আমাদের টিমটা অনেকটা অগোছালো ছিল, এটা আমরা সবাই বুঝতে পারতেছিলাম। তো আমাদের এফসি কাপের কিছু খেলা ছিল, সেই ম্যাচগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোথায় কোথায় আমাদের উইকনেস আছে। তো সেগুলো নিয়ে কাজ করছে, কোচও কাজ করছে, আমাদের টিম ম্যানেজমেন্টে যারা ছিল তারা খুব আন্তরিক ছিল। তো সেখান থেকে আমরা ভুলগুলো শুধরে নিয়ে আমরা ফেডারেশন কাপে চেষ্টা করছি যে আমাদের ভালো কিছু করার। তো সেখানে আমরা আল্লাহর রহমতে সাকসেস হয়েছি। এখন আমাদের টার্গেট হলো লিগ। ফেডারেশন কাপে তো আপনার ব্যক্তিগত অর্জনটাও বেশ বড়, ফেডারেশন কাপের টুর্নামেন্ট সেরা আপনি, এই অনুভূতিটা কেমন লাগে? না, আসলে স্বীকৃতি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি বলবো না এটা আমার একক বা আমার নৈপুণ্যে এটা সম্ভব হয়েছে। এটা দলীয় নৈপুণ্য ছিল, সবার সহযোগিতা ছিল এবং আমাদের ঢাকা বাহিনীর ম্যানেজমেন্ট যারা, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। তারা খুবই আন্তরিক। সবচেয়ে ভালো লাগে তারা আমাদের সমস্যাগুলো নিজের মনে করে সবসময় সমাধান করতে চায়। হ্যাঁ, আপনাদের পূর্বসূরি যারা ছিলেন, সালাউদ্দিন ভাইদের সময় বা সালাম মুর্শেদি ভাইদের সময়, যখন সেই সময় বাংলাদেশের ফুটবলে যে জাগরণ ছিল, যেই তারকা খ্যাতি তারা পেয়েছেন, সেই অবস্থা থেকে বাংলাদেশ ধীরে ধীরে কেন পিছিয়ে গেল? এটা তো আসলে অনেক, এটা নিয়ে কথা বলার মতো মনে হয় না, আমার অভিজ্ঞতা হয়েছে। তারপরেও যতটুকু বুঝি যে বললাম যে কাজের প্রত্যেককে যদি নিজ নিজ জায়গা থেকে ঠিকভাবে যদি কাজগুলো করে তাহলে হয়তো বা ঠিক হতো বা আরও ভালো দিকে যেতাম। সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আচ্ছা, কখনো কি আবারও সেই জায়গাটায় ফিরে যাওয়া সম্ভব কিনা? বাংলাদেশের ফুটবল আবারও সেখানে ফিরে যেতে পারবে কিনা? আসলে আমাদের স্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে আমাদের লেভেলটা ইন্টারন্যাশনাল লেভেলে আসলে আমরা অনেক পিছিয়ে আছি, এটা আমাদের মানতে হবে। ইন্টারন্যাশনাল লেভেল ম্যাচ খেলার জন্য যতটুকু ফিটনেস দরকার, নিজের তৈরি করা দরকার, সেগুলো আমার মনে হয় না আমরা করতে পারতেছি। আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে ট্যুর করি, ন্যাশনাল টিমের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নেপাল যাই, তখনকার নেপালের যে ফুটবলের অবকাঠামো দেখছি আপনার, তারপরে সেখানে একাডেমিগুলো যতটুকু দেখছি, তখনকার আর এখনকার দিকে লাস্ট যখন গেছি নেপালে, অনেক পার্থক্য মনে হয়েছে আমার কাছে। তো আমাদের দেশে যদি দেখেন 2009-এর পরে, আমার মনে হয় না সেভাবে আমরা ফুটবল নিয়ে কোনো কিছু করছি বা যার কাজ মানে ঠিকভাবে করতে পারছি। তো আমরা হয়তো বা সেই জায়গায় আছি, কিন্তু অন্য সব দেশগুলো ঠিকই গাইতেছে। কিন্তু বয়স ভিত্তিক পর্যায়ে তো বাংলাদেশের ফুটবল সাফল্য পাচ্ছে। অনূর্ধ্ব 16-তে সাফ চ্যাম্পিয়ন আমরা নারী দলেরও সাফল্য আছে, 14-তে আছে, 16-তে আছে। সেগুলো কেন আমরা ক্যারি করে উপরের দিকে ন্যাশনাল টিমে আনতে পারি না? এগুলো নিয়ে আসলে যারা ফুটবলে আছে তাদের চিন্তা করা উচিত। কারণ এইজ লেভেলগুলো যদি আপনার শক্ত না হয়, আপনার হাতে যদি 200-300 প্লেয়ার না থাকে, আপনি কখনোই ন্যাশনাল টিমে ভালো রেজাল্ট হবে না। তার মানে যেই জায়গাটায় আসলে গড়ে ওঠা সম্ভব, যেই জায়গাটা আপনি আপনার প্রতিভার জানান দিচ্ছেন যে আমি ভালো খেলছি, তারপর একজনকে তৈরি করার ওই জায়গাটা কোনো সিঁড়ি পাচ্ছি না যে আমি কোথায় যাব। আমি আন্ডার 16 খেললাম, চ্যাম্পিয়ন হইলাম। আপনি যদি সাদদের কথা বলেন, সজীবদের কথা বলেন, ওরা আন্ডার 16 খেলো, চ্যাম্পিয়ন হল, তারপর কোথায় গেছে? তারপরে কিন্তু আর আপনার কোনো ওয়ে ছিল না ওদের। তারপরে 2-3টা প্লেয়ার হয়তো বা কোনো ক্লাবের সাথে চুক্তি হয়েছে, যেমন সাদ বা আপনার এই সজীব আবাহনী ক্লাবের সাথে আছে, ট্রেনিং করতেছে,
কিন্তু তারপরে ওদের মানে এক্সট্রা যে কেয়ার করা একটা প্লেয়ারের, বা ওরা নিজেরা যতটুকু পারছে ততটুকুই করছে, এছাড়া আর আগের মতো না ওরা কোনো সিঁড়ি পায়নি। ইমন ভাই, অনেক হতাশার গল্প শুনছিলাম, এখন চলে যায় আসলে আপনার পছন্দের গল্পগুলোর মধ্যে যাই। আসলে আন্তর্জাতিক অঙ্গনে আপনি এতদিন ধরে খেলছেন, আপনার নিশ্চয়ই পছন্দের তারকা আছে বা খেলেন আপনি যাকে ফলো করেন, এমন কেউ আছে কিনা? স্পেনের দিকে যদি বলেন তাহলে আমার বার্সেলোনার খেলা ভালো লাগে, ইনেস্তা জাভি ওদের খেলা ভালো লাগে, বিশেষ করে আমার পজিশনে যারা খেলে। আর ইংলিশ লিগ যদি বলেন তাহলে আর্সেনাল খেলা খুব ভালো লাগে। আর্সেনাল টোটাল টিমটাই, কোচ টোটাল টিমটাই খেলাটা আমার ভালো লাগে খুব। আর এছাড়া প্রিয় দল, জাতীয় দলের মধ্যে? বাংলাদেশ ছাড়া ব্রাজিল। ব্রাজিল দল ফলো করেন, কার বিশেষ করে কি ভালো লাগা কাজ করে ব্রাজিলের উপর? ব্রাজিলের দলের ওরা যে ফুটবলটা খেলে, একটা ছন্দ আছে ওদের ফুটবলে, টিকি টাকা ফুটবল যেটা বলে, সেই জিনিসটা খুব ভালো লাগে। নিশ্চয়ই ইমন ভাই, আসলে আমরা অনেক গল্প করলাম, আপনার ঈদ ভাবনাগুলো জানলাম, আপনার সংগ্রামের গল্পগুলো শুনলাম। আমাদের খেলার সময়ের এই ঈদ আয়োজনে আপনি সঙ্গে ছিলেন আমাদের, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক আরও একবার। আপনাকেও ধন্যবাদ, সকলকে জানাই ঈদ মোবারক। ধন্যবাদ ভাই।